দর্শক, আমরা দীপ্ত কৃষি টিম বিভিন্ন সময়ে আপনাদেরকে ভার্মি কম্পোস্ট তৈরি করার বিষয়াদি দেখিয়েছি। হতে পারে ব্যক্তিগত একক উদ্যোগে, হতে পারে সেটি মডেল গ্রামের মাধ্যমে। এই বিষয়াদি আপনারা মোটামুটি জেনেই থাকবেন। আমরা আজকে চলে এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার বঙ্গা গ্রামে রেশমা আপার বাড়িতে। রেশমা আপাকে আপনারা সবাই চেনেন, যিনি ব্যক্তিগত উদ্যোগে ভার্মি কম্পোস্ট তৈরি করা শুরু করেছিলেন এবং সেটা করার পর এখন বৃহৎ পরিসরে শুরু তো করেছেনই, তার সাথে যোগ করেছেন উদ্যোক্তা তৈরির কর্মকারখানা। আজকে কিন্তু আমরা সেই বিষয়াদি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে একজন নারী হয়ে আজকের এই জায়গায় উনি কিভাবে এসে পৌঁছেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা তার কি রয়েছে। আকিসফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো আসলে দীপ্ত কৃষি টিম এর আগেও এখানে এসেছি, আপনার পর্ব করে গিয়েছি। তখন তো আসলে আপনি ছোট পরিসরে করতেন বা প্রথম দিককার উদ্যোক্তা ছিলেন। এখন তো ভীষণ বড় করে শুরু করেছেন এবং আপনি উদ্যোক্তা তৈরি করছেন। এখন এই যাত্রাটা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলেন। আসলে যতটুকু আমি জানি বা ঠেকে ঠেকে যতটুকু শেখা, এটা শুধু আমি যদি নিজের মধ্যে রাখি তাহলে দেখা গেল সবটুকুই আমার সাথে কবরে চলে যাবে, তো মানুষের মধ্যে তো থাকবে না। তো আমার ইচ্ছা হচ্ছে আমি যখন না থাকবো মানুষের হৃদয়ে যেন থাকি। এই জন্য আমি আসলে এই প্রশিক্ষণটা দিয়ে থাকি ভার্মি কম্পোস্টের। এটা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী দিয়ে থাকি। আমার এখানে অনলাইনে সবাই যোগাযোগ করে এখানে এসে 2 দিনের প্রশিক্ষণ নিয়ে যায়, এটা সম্পূর্ণ ফ্রিতে। এই যে আপনি ফ্রিতে প্রশিক্ষণ দেন, আপনার অনেকটা সময়ের দরকার হয় বা এই যে আপনি বিভিন্ন উপকরণ ব্যবহার করছেন সেগুলোকে নষ্টও হয়, বা এই কনসেপ্টটা কেন আসলো যে আমি ফ্রিতে জিনিসটা করব, কোনো ধরনের টাকা পয়সা নেব না? আসলে এটা হচ্ছে আমার মনের একটা চাওয়া যে মানুষের জন্য কিছু করে যায় আর মানুষের হৃদয়ে যেন আমি জনম জনম বেঁচে থাকতে পারি। আমাদের মানে জীবন কতটুকু, তো আমি চাই যে 1000 বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকি। আর একটা বিষয় হচ্ছে আমাদের দেশটা অনেক গরিব, তো সবাই শুধু লেখাপড়া করে চাকরির দিকে ছোটে। তো যদি উদ্যোক্তা হয়, দেখা গেল একজন উদ্যোক্তা হলে সেখানে আরো অনেক কয়েকজনের কর্মসংস্থান তৈরি হবে। তো মানুষ যদি আগ্রহী হয়, আমার দেখা দেখি আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে যদি তারা শুরু করতে পারে, সেক্ষেত্রে দেখা গেল একজন উদ্যোক্তার পাশাপাশি অনেকগুলো লোকের কর্মসংস্থান হলো। আসলে মূলত এটাই আমার উদ্দেশ্য। আচ্ছা, চমৎকার একটা ব্যাপার বলেছেন। কিন্তু আপনি ছোট পরিসর থেকে এত বড় পরিসরে কিভাবে করে ফেললেন কয়েক বছরে, এটা একটু বলেন। চেষ্টা, মনের জোর থাকলে সবকিছুই সম্ভব। আমি নারী, তাতে কি, কেন পারবো না? আমার কথা হচ্ছে কেন পারবো না, চেষ্টা করলে সবই সম্ভব। আমার জীবনের একটা লক্ষ্য ছিল প্রথমত, সেটা হচ্ছে আমার নিজের একটা পরিচয় তৈরি করা। তো আমি যখন শুরু করি তখন নিজের পরিচয় তৈরি করার জন্যই শুরু করা ছিল। তো সেখান থেকে আস্তে আস্তে দেখলাম যে নিজের পরিচয় যদি তৈরি করতে যাই সেক্ষেত্রে তো আমার বড় কিছু করতেই হবে। আর এর পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে আমার এলাকাটা খুবই গরিব এলাকা, তো এখানকার নারীরা মাঠে কাজ করে। তো আমি যখন এই প্রতিষ্ঠানটা তৈরি করি, প্রথমত যখন আমার 1-2জন লোক লাগতো, তখন আমার এখানে নারীরাই কাজ করতো। ইদানিং আমার মানে তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রচুর নারীরা আসতো আমার কাছে কাজের জন্য। মানে অনেক গরিব, দেখা যাচ্ছে তাদের স্বামী নাই, কারো স্বামী মারা গেছে, কারো স্বামী দ্বিতীয় বিয়ে করে ওনাকে রেখে চলে গেছে, বাচ্চা আছে, তাদের লেখাপড়া মানে অনেক কষ্ট হতো। তো আমি ঘুম থেকে ওঠার আগেই দেখতাম যে ওনারা আসে হচ্ছে আমার জন্য অপেক্ষা করতো, কাজের জন্য বলতো। আসলে আমি কয়জনকে ফিরাবো, মানে এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে যে আমি যদি আমার জায়গাটাকে বাড়াতে পারি তাহলে দেখা যাবে যে আরো অনেক লোকের কর্মসংস্থান তৈরি করতে পারবো। সেখান থেকে আসলে মূলত বাড়ানো। আসলে চমৎকার একটা ব্যাপার কিন্তু আপনি বলেছেন, মেয়েদের মন মায়েদের মনের মতো হয় বা মাতৃত্ব কোথাও একটা থেকে যায়। এই যে মানুষজন এসে আপনার কাছ থেকে কাজ না পেয়ে ফিরে যাচ্ছে, এই ব্যাপারটা আপনাকে ব্যথিত করতো, আর সেই জন্যই আপনি মনে করলেন কেন না আমি এটা আরো বাড়িয়ে নিচ্ছি। কি চমৎকার একটা ব্যাপার আপা। এখন আরো একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে কতটা জায়গা আছে, লোকবল কি আছে এবং কিভাবে করে করলেন? এখন আমার মোটামুটি 7টা শেড, 30 জনের মতো শ্রমিক কাজ করতেছে বর্তমানে। এর মধ্যে 6 জন হলো পুরুষ আর বাকি সব নারী। তো আমার প্রতিষ্ঠানটা যদি আরো বাড়াতে পারতাম তাহলে আমি আরো 100-200 নারীকে কাজের সংস্থান করে দিতে পারতাম। বাহ,
কি সুন্দর চিন্তা আপনার। আচ্ছা আপা একটু বলেন না, আপনারা এই যে ট্রেনিং করান মানে যাদেরকে, এই ট্রেনিং ব্যবস্থাপনাটা আপনাদের কিরকম, মানে কি কি বিষয়াদি এখানে আপনারা রাখেন ট্রেনিং করানোর জন্য, পুরো প্রক্রিয়াটা আমাদেরকে বলেন। আমার এই ট্রেনিং প্রোগ্রামটা বিশেষ করে ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট এগুলো উৎপাদনে, এর সাথে চারা উৎপাদনও থাকে, মার্কেটিং বিষয়গুলো থাকে, কিভাবে মার্কেটিং করবে। অনেকজন হচ্ছে যে হয়তোবা ছোট পরিসরে শুরু করছে, কিন্তু ওনারা হচ্ছে কিভাবে বিক্রি করবে এগুলো ওনারা জানে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সময় আসে ওনারা আর আগ্রহী হয় না। আবার অনেক সময় হচ্ছে যে কিভাবে ম্যানেজমেন্ট করবে, কেঁচো সার কিভাবে উৎপাদন করবে, কিভাবে কেঁচোটা আলাদা করবে, এই বিষয়গুলো ওনারা জানে না। অনেকজন এসে বলতেছে যে আমরা হচ্ছে কেঁচো সহ নেটিং করতেছি, তাহলে তো কেঁচো হচ্ছে খুব ছোট সূক্ষ্ম একটা প্রাণী, সে মারা যাচ্ছে। তো এই বিষয়গুলো একদম মানে হাতে কলমে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় শুরু থেকে, যে মানে আমরা কাঁচামাল যখন সংগ্রহ করি সেটা নিয়ে আসার পরে কোথায় রাখতে হবে, সেটা কিভাবে গ্যাস মুক্ত করতে হবে, তারপরে কখন বেডে দিতে হবে, কেঁচোটা কখন দিতে হবে, কেঁচোটা খাওয়ার পরে সারটা কেমন হবে বা সার উঠাতে হবে কেমন করে, সেটা আবার হচ্ছে প্রসেসিং করে প্যাকিং হবে কেমন এবং মার্কেটিং হবে কেমন, পুরো বিষয়টা নিয়েই আমরা ওদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখন যেটা জানতে চাই, মানে কি কি পদ্ধতিতে আপনারা এখানে উৎপাদন করছেন সারটা এবং সেই পদ্ধতিগুলো শেখাচ্ছেন? কয়েকটা পদ্ধতিতেই ভার্মি কম্পোস্ট উৎপাদন করা যায়। এর মধ্যে রিং একটা, যেটা চাক বলা হয়, মানে এক এক জায়গায় এক এক নামে পরিচিত, আর হাউস পদ্ধতি একটা, উন্মুক্ত পদ্ধতি একটা, তারপরে ক্যারেট পদ্ধতি একটা। ক্যারেট পদ্ধতির কথা মনে হয় নতুন শুনছি, এইটা একটু মানে বলেন। ক্যারেট পদ্ধতি হচ্ছে ম্যাজিকের মতো। আচ্ছা, মানে যাদের অল্প জায়গা আছে কিন্তু আগ্রহী তারা সার উৎপাদন করবে, তো সেক্ষেত্রে ওনারা ক্যারেট পদ্ধতিটা ব্যবহার করতে পারে। একটা জায়গায় যেখানে 1 টন সার হওয়া সম্ভব, সেখানে চাইলে সে 6 টন সার উৎপাদন করতে পারবে। এটা কিভাবে, মানে ক্যারেটটা কি একটার উপরে আরেকটা ক্যারেটটা বসিয়ে দেয়া? হচ্ছে যে আপনার একটার উপরে আরেকটা রাখা যায়। বিশেষ করে হচ্ছে আমাদের কেঁচো 6 থেকে 9 ইঞ্চির মধ্যে ওরা চলাফেরা করে, খাওয়া দাওয়া করে। আমরা যদি একটা রিংয়ের বা হাউজের হাইট যদি আমরা 3 ফিটও করি, কোনো লাভ নেই, ওরা 6 থেকে 9 ইঞ্চির মধ্যেই খাওয়া দাওয়া করবে। তো সেক্ষেত্রে একটা ক্যারেটের হাইট হচ্ছে মানে স্বাভাবিক থাকে ওই 6-9 ইঞ্চি বা 10 ইঞ্চি 12 ইঞ্চি এরকম। তো এক্ষেত্রে হচ্ছে যে যখন একটার উপরে আর একটা রাখা হবে তখন একটু গ্যাপ থাকলো, আর 6 দিক দিয়ে আলো বাতাস পাচ্ছে, এই কারণে ওদের অক্সিজেনের কোনো সমস্যা হচ্ছে না। আর আমরা একটা রিংয়ের জায়গায় 2টা ক্যারেট বসাতে পারছি, আর 2টা ক্যারেটের উপরে আমরা চাইলে আমাদের সুবিধা মতো 5টা 6টা 7টা পর্যন্ত আমরা ক্যারেট রাখতে পারি। তো একটা ক্যারেটে আমরা 14-15 কেজি সার পাই। তাহলে যদি আমরা ওখানে 6টা ক্যারেট রাখি তাহলে 12টা ক্যারেট হচ্ছে, 12টা ক্যারেটে আমরা কিন্তু অনেকগুলো সার পাচ্ছি। সেক্ষেত্রে একটা রিংয়ে আমরা শুধুমাত্র 25 থেকে 30 বা 32 কেজি সার পাচ্ছি। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। অন্যান্য পদ্ধতিগুলো সম্পর্কে একটু মিক্সড করে আমাদেরকে বলেন না। যখন একজন উদ্যোক্তা আসেন বা যদি আপনাকে দেখে এখন কোনো এক উদ্যোক্তা শুরু করতে চায়, তাহলে তো সে জানতে চাইবে যে বিস্তারিত কিভাবে প্রথম থেকে একদম শেষ পর্যায়ে আপনারা ধাপগুলো পার করেন বা পদ্ধতিটা সম্পর্কে। প্রথমত রিং পদ্ধতিতে তো কেঁচো সার উৎপাদন করা যায়, এর পাশাপাশি উন্মুক্ত একটা জায়গায়, যেরকম এটা খোলা জায়গা, এখানে যখন মানে বৃষ্টি না হয় ওই সময়েও কেঁচো সার উৎপাদন করা সম্ভব। নিচে শুধু যেন বাহিরের কিছুটা ভেতরে না আসে, এটা দেখে এই পাশ থেকে ওই পাশে মানে 2 পাশে বসে যেন মাঝখান থেকে সার উঠাতে পারি, এরকম উনি যতটুকু লম্বা ইচ্ছে ওনার সেরকম বেড দিয়ে খোলা জায়গাতে উনি সার উৎপাদন করতে পারবে। যখন আমরা গরুর কাছ থেকে গোবরটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা একটা সংরক্ষিত জায়গাতে রাখতে হবে। রাখার পরে ওইটাকে হচ্ছে আমাদের গ্যাস মুক্ত করে নিতে হবে। গ্যাস মুক্ত করে নেওয়া বলতে গোবরটাকে আমরা যত নাড়াচাড়া করব, যে দোলাগুলো থাকবে, দোলাগুলো যত ভেঙে দিব তত তাড়াতাড়ি গ্যাস মুক্ত হবে। আচ্ছা, মানে গোবরে তো অ্যামোনিয়া গ্যাস থাকে, এটা বের হয়ে না গেলে তাহলে গোবরটা গরম থাকে, তখন কিছুটা মারা যায়। তারপরে আমরা গ্যাস মুক্ত করে নিলাম,
নেওয়ার পরে আমরা হচ্ছে এই কাঁচামালটা তখন আমরা রিংয়ে দেই বা ক্যারেটে দেই বা হাউজে দেই বা উন্মুক্ত পদ্ধতিতে দেই, যেখানেই দেই না কেন আমরা 9 ইঞ্চি উঁচু করে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে ওইটা দেখব 1 দিন বা 2 দিন বা 3 দিন আমরা একটু দেখব যে আসলে ওইখানে রাখার পরে আমার ওই গোবরটা আবার গরম হচ্ছে কিনা। ওর মধ্যে আমি হাত দিয়ে দেখব। যখন 2-3 দিন চলে গেল দেখলাম যে না আর গোবর গরম হচ্ছে না, তখন আমরা কি করব, কেঁচোটা নিয়ে এসে উপরে আস্তে আস্তে উপরে ছেড়ে দিতে হবে পুরোটাই। উপরে দেওয়ার পরে তারপরে যে হচ্ছে আমরা আবার 1 দিন 2 দিন দেখব। মানে কেঁচোটা যখন দিলাম দেওয়ার পরে ওখানে আমরা হালকা একটু পানি দিয়ে থাকি, মানে পরিমাণ মতো। যদি হলো গোবরটা বেশি শুকায় যায় তাহলে একটু বেশি পানি দিতে হয়, যদি একটু নর্মাল থাকে তাহলে একটু কম দিতে হয়। দেওয়ার পরে ওইটা আমরা রেখে দিব। আবার 1-2 দিন আমরা একটু দেখব যে আসলে কেঁচোটা দেওয়ার পরে কেঁচোটা ওর ভেতরে যে ওর পরিবেশ মতো পাচ্ছে নাকি সমস্যা হচ্ছে। যদি সমস্যা হয় তাহলে আবার বের হয়ে আসবে। তো এই জন্য আমরা একটু দেখব। দেখার পরে 2 দিন অথবা 3 দিন পরে যেয়ে আমরা ওর উপরে একটা কাগজ দিয়ে ঢেকে দিব। কাগজ বলতে মানে ইউরিয়ার বস্তা বা সিমেন্টের বস্তা, কিন্তু ভেতরে যেন পর্যাপ্ত অক্সিজেন যাওয়া আসা করে। একদম এয়ার টাইট করা যাবে না, যেন অক্সিজেন যাবে আসবে এরকম যেন হয়। তো দেওয়ার পরে ওইটার উপরে আমরা ঢেকে রাখবো। আল্লাহর রহমতে 1 সপ্তাহ পর থেকেই তো দেখা যাবে যে কিছু কিছু সার হবে, তবে 20-22 দিন পর থেকে আমরা আস্তে আস্তে সারটা উঠাই নিতে পারবো। দেখা যাবে যে কেঁচো খাবে, যে মলটা ত্যাগ করবে ওটাই হলো কেঁচো সার। একদম চা পাতা দানা দানা হবে, চা পাতার মতো, আমরা দেখলেই বুঝতে পারবো, মিহি হয়ে যাবে। তখন আমরা আস্তে আস্তে যখন আমরা কেঁচোটা সারটা আলাদা করব তখন উপর থেকে যে ঢাকনাটা দেওয়া থাকে ওই ঢাকনাটা আমরা সরাইয়া আর একটা জায়গায় রাখবো। রাখার পরে দেখা যাবে যে বিশেষত্ব হচ্ছে কেঁচো কখনো আলো পছন্দ করে না। আলো পছন্দ করে না, একটা ঠান্ডা তো জায়গাতে আমাদের খামারটা নির্বাচন করতে হবে। তো যখন আমরা উপরের ঢাকনাটা সরাবো উপরে যে কেঁচোগুলো থাকবে সেগুলো আলোতে নিচে চলে যাবে। আমরা উপর থেকে আস্তে 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 সারগুলো উঠাই নিব। দেখা গেল একটা বেড থেকে নেওয়ার পরে যখন আমরা আর একটা বেডে যাব তখন এই উপরে যে কেঁচো 2-4টা থাকলো সেটা আবার নিচে যাবে। এরকম আস্তে আস্তে আমাদের কেঁচোটা আলাদা করে নিতে হয় সারটা। নেওয়ার পরে একটা জায়গায় আমরা রাখবো। রাখার পরে ওখানে দেখা যাচ্ছে যে যদি সারের আর্দ্রতা একটু বেশি থাকে ওইখানে আমরা 1 সপ্তাহ রেখে দিলাম। দেওয়ার পরে এটা আমরা নেটিং করে তারপরে প্যাকেজিংয়ে যাব। প্যাকেজিং করে তারপরে মার্কেটিং হবে। আচ্ছা আপা, আপনি তো বিস্তারিত কিভাবে তৈরি করতে হবে নতুন কেউ শুরু করলে সেটা বললেন, কিন্তু আমরা ধরলাম যে কোনো একজন প্রান্তিক বা রুট লেভেলের খামারি বা কৃষক বা কোনো মহিলা উদ্যোক্তা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে শুরু করতে চাইলো, কিন্তু তার কাছে কোনো পুঁজি নেই, সে আসলে এই সহায়তাটা কোথা থেকে পেতে পারে বা কিভাবে করে শুরু করতে পারে? বিশেষ করে যারাই কেঁচো সার উৎপাদন করবে আমি তাদের সবাইকেই পরামর্শ দেই যে ওনারা প্রথমত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যাবে, স্যারেদের সাথে কথা বলবে, ওনাদের সহযোগিতা নিয়েই পুরো কাজটা করবে। অনেক কৃষি সম্প্রসারণ থেকে আপনার প্রজেক্ট আছে, ওখান থেকে রিং, কেঁচো, টিন এগুলো দিয়ে থাকে। যেখান থেকে আমি যে জিনিসটা পাই না কেন সেটা যেন সঠিকভাবে কাজে লাগাই, যত্নতেই কিন্তু রত্ন মেলে। আচ্ছা, এখন আপনাকে দেখে আপনার এলাকায় অনুপ্রাণিত কেমন হয়েছে বা কারা শুরু করেছে বলেন তো? আমার এলাকায় মোটামুটি কিছু লোক শুরু করছে কাজ করে, তো ওদের যেটুকু সার উৎপাদন করে ওনারা যতটুকু বিক্রি করতে পারে করে, আর যতটুকু না পারে সেটা আমি করে দেই। আর আমার বিশেষ করে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে আমার উদ্যোক্তা আছে, প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানায়। বিশেষ করে এই পর্যন্ত আমি 35টা ব্যাচ এই ভার্মি কম্পোস্টের প্রশিক্ষণ দিয়েছি আমার প্রতিষ্ঠানের এই ব্যানারে। আপনাকে তো বোধহয় সম্মাননাও দেওয়া হয়েছে সরকারিভাবে, সেটা সম্পর্কে একটু বলেন না। আমি প্রথমত 2021 সালে জয়িতা পুরস্কার পাই আমাদের থানাতে, জেলাতে এবং বিভাগে। সেটা পেয়েছিলাম আর্থিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে। এর পরবর্তীতে 2022 সালে আমি জাতীয় যুব পুরস্কার পাই, জাতীয় পর্যায়ে 2য় পুরস্কার। পরে আমি হচ্ছে চ্যানেল আই অ্যাওয়ার্ড পাই, ওইখানে সংগ্রামী কৃষক নারী হিসেবে। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাই 5ম লাইফ স্টক অ্যাওয়ার্ড। আসলে জীবনে কখনো কলেজে যেতে পারিনি, কিন্তু আল্লাহর রহমতে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছি। আল্লাহর কাছে সত্যি হাজার হাজার শুকরিয়া। তারপরে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাইলাম হচ্ছে কৃষি অ্যাওয়ার্ড একটা।
আর ডেলি স্টার অ্যাওয়ার্ড পাইলাম একটা। এই বছর গত সেপ্টেম্বরে পাইলাম ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রধান উপদেষ্টার হাত থেকে। এইটা পেয়েছিলাম হচ্ছে আমরা সারা বাংলাদেশে 12 জন, তার মধ্যে আমি ফার্স্ট ছিলাম। আচ্ছা, কি চমৎকার ব্যাপার, একজন নারী হয়ে আজকে আপনি শুরু থেকে এই পর্যন্ত এসেছেন এবং বিভিন্ন সম্মাননা কিন্তু আপনি পেয়েছেন, রেকগনিশন পেয়েছেন আপনার কাজের। ব্যাপারটা আমাদেরকে আসলে উদ্বুদ্ধ করে এবং যারা দেখছেন তাদেরকেও আসলে অনুপ্রাণিত করবে বলেই আমরা বিশ্বাস করি। আপা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য এবং এই গল্পটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য। আপনাকেও ধন্যবাদ আমার এই গল্পটা সবার সামনে নিয়ে আসার জন্য। আরে আকিস ফিড আইছে এবার ঠেকাইবো কে শুনি বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। দর্শক, যারা কৃষি উদ্যোক্তা হন তাদেরকে তো আমরা সবসময় বরাবরই আপনাদের কাছে হাইলাইট করে থাকি, কিন্তু এই কৃষি উদ্যোক্তা হওয়ার পেছনের কারিগর যাদেরকে মনে করা হয় বা যারা মূল কারিগর তারা হচ্ছেন কৃষি কর্মকর্তা। তেমন একজন কারিগর কিন্তু আজকে আমাদের সাথে আছেন, তিনি হচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা, বগুড়া সদর। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি আপা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যে ব্যাপারটা সম্পর্কে একটু জানতে চাই, আপনারা তো আসলে একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কাজ শুরু করেন, যেটা হচ্ছে উদ্যোক্তা তৈরির জন্য। কিভাবে করে করেন এবং আপনাদের দায়িত্বটা কি সেটা সম্পর্কে যদি একটু বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আসলে কৃষকদের নিয়ে বা উদ্যোক্তাদের নিয়ে যে কাজগুলো করছে সবগুলোর একটাই অবজেক্টিভ, সেটা হলো কৃষকদের উন্নয়ন। আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আমাদের যে কৃষি জমি আছে সেই জমিগুলোর স্বাস্থ্য এত খারাপ হয়ে যাচ্ছে, তার পেছনে মূল কারণটা হলো জৈব সারের ঘাটতি বা জৈব উপাদানের ঘাটতি। আমরা সেই জৈব উৎপাদনের যে ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করার জন্য আসলে বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে কাজ করি এবং কৃষক পর্যায়ে বা উদ্যোক্তা পর্যায়ে জৈব সার উৎপাদনের জন্য ভূমিকা নিয়ে থাকি। এবং এটা শুধু আমাদের এখানে নয়, গোটা বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা কাজ করে যাচ্ছে। আপনারা তো একেবারে রুট লেভেলে কাজ করছেন, তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার প্রথম ধাপটা আপনাদের কি, বা কিভাবে তাদেরকে আপনারা মোটিভেটেড করেন? আমরা সাধারণত কৃষকদের নিয়ে যখন কাজ করি তখন আমরা সাধারণত মডারেট কৃষকগুলোকে বাছাই করি, কারণ যে কৃষকগুলো উদ্যোগী আছে তাদের নিয়ে মূলত কাজ করি। এবং যখন উদ্যোক্তা পর্যায়ে কাজ করি আমরা খুঁজে বের করে যেসব উদ্যোক্তা প্রাথমিকভাবে শুরু করেছেন এসব উদ্যোক্তাদের নিয়ে কাজ করাটা সহজ, এবং আমরা যে প্রচেষ্টা চালাবো বা গভর্নমেন্ট যে সাপোর্টগুলো দেবো সেটা যথাযথভাবে ব্যবহার হবে। কি ধরনের সহায়তা আসলে প্রাথমিকভাবে আপনারা দিয়ে থাকেন? আমরা কৃষকদের মূলত টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে থাকি, এটা হলো প্রথম কাজ। এবং আমরা চেষ্টা করি তাদের যে স্থাপিত খামার রয়েছে সেখানে কারিগরি সহায়তাগুলো, বিশেষ করে তাদের উৎপাদন পদ্ধতির উপরে প্রশিক্ষণ দেওয়া, তাদের যে সার কালেকশনের বিষয় আছে সেটা প্রশিক্ষণ দেওয়া, কাঁচামাল কিভাবে কালেকশন করবে, কোন সোর্স থেকে কালেকশন করবে এবং এটার কোয়ালিটি কিভাবে ডেভেলপ করবে, কোথায় বিক্রি করবে, এই টেকনিক্যাল পুরো বিষয়টাকে সাধারণত আমরা সাপোর্ট দিয়ে থাকি। এবং পাশাপাশি অনেক উদ্যোক্তা যাদের চাহিদা মতো কোনো বিশেষ প্রয়োজন যদি মনে পড়ে বা তারা মনে করে যে এই বিষয়ে আমার সাপোর্ট দরকার, সেক্ষেত্রে আমরা সাপোর্ট দিয়ে থাকি মূলত তাদের ডেভেলপের জন্য এবং কৃষি সেক্টর উন্নয়নের জন্য সব রকমের কারিগরি পরামর্শ এবং সেবা আমরা সাধারণত প্রদান করে থাকি। আচ্ছা, চমৎকার ব্যাপার, আপনারা সব ধরনের কারিগরি পরামর্শ এবং সহায়তা দিয়ে থাকেন। উপকরণ কি দিয়ে থাকেন আপনারা? উপকরণের মধ্যে আমাদের বিভিন্ন প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলো থেকে সাধারণত এই কৃষক বা উদ্যোক্তাদেরকে সাধারণত জৈব সার উৎপাদনের সাপোর্ট দেওয়া হয়। বিভিন্ন রকম প্রদর্শনী রয়েছে, বেসিক্যালি প্রদর্শনীগুলো দেওয়া হয় তাদের করে দেখানোর জন্য। আমরা সাধারণত প্রাথমিক যারা হয়তো স্বপ্ন দেখছে কিন্তু করতে পারছে না, তো সেই সব কৃষক বা উদ্যোক্তাদেরকে আমরা সাধারণত এসব উপকরণ সরবরাহ করি, বিশেষ করে রিং স্ল্যাব অথবা পাকা চেম্বার যদি হয় সেগুলোকে দিই। এটা এক একটা প্রকল্পের সাপোর্টগুলো এক এক রকম। এবং এখান থেকে শুরু করে অনেক প্রকল্প আছে যেগুলো সার নেটিং করা, সার মার্কেট করা, তাদের প্যাকেটিং করা, লাইসেন্স করা, বিভিন্ন রকম সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে। এবং আমাদের নতুন আরও কিছু প্রজেক্ট এসেছে যেগুলো অনেক বড় আকারে কৃষক যাতে করতে পারে, কমিউনিটি বেসে ভার্মি কম্পোস্ট উৎপাদনের যে প্রজেক্টগুলো সেগুলো নিয়ে এখন কাজ করা হচ্ছে। এবং এগুলো কমিউনিটি বেসে যখন করা হচ্ছে তখন কিন্তু তাদের প্রোডাকশনটা বাড়ছে, তখন কৃষকরা আর কৃষক থাকছে না, কৃষকরা এখন উদ্যোক্তা হয়ে যাচ্ছে এবং তাদের ব্যবসাটা সাস্টেইন করছে। আচ্ছা, কথা হচ্ছিল রেশমা আপার সাথে, ওনার যাত্রাতেও তো আপনারাই সাথে ছিলেন বা আপনি ছিলেন, ওনার ব্যাপারে আপনি আসলে কি বলবেন? 2020 সালে করোনাকালীন সময় আসলে ওনার সাথে আমার প্রথম পরিচয়, এবং আমি ওনার খামারে যখন আসি, যদিও এটা আমার কর্ম এলাকা ছিল না, তবু আমি এসে তার খামারটা দেখে আমার খুব ভালো লাগে। এবং
আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে উনি একজন দক্ষ চাষি এবং ওনাকে যদি কারিগরি পরামর্শ বা ওনার যেটুকু সাপোর্ট দরকার যদি মিনিমাম সাপোর্ট দেওয়া যায় তাহলে উনি ভালো করতে পারবে। এবং তার উদ্দেশ্য নিয়েই তার সাথে আমি কথা বলি প্রথমে তার কি কি সমস্যাগুলো আছে, এবং সমস্যার প্রথম পর্যায়ে উনি যেটাকে আইডেন্টিফাই করে তার মার্কেটিংয়ের সমস্যা ছিল। আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন উদ্যোক্তা পর্যায়ে বা যারা ভোক্তা বা যারা জৈব সারটা কিনে তাদের সাথে কমিউনিকেট করে আমি তার সাথে লিঙ্কেজ করে দিই, এবং তার প্রথম যে সমস্যাটা ছিল যে মার্কেটিংয়ের সমস্যা, সেই সমস্যা প্রথমে আমি তাদের সমাধান করি। এবং পরবর্তীতে সময় দেখা গেল যে তার চাহিদাটা এমন পর্যায়ে চলে গেল যে এই পরিমাণ প্রোডাকশন দিয়ে তার আর এটা ফিল আপ করা সম্ভব হচ্ছে না। তখন আমরা তাকে পরামর্শ দিই আপনার প্রজেক্টটাকে বাড়াইতে হবে, এবং বাড়াইতে গেলে যতগুলো কারিগরি জ্ঞান আছে বা প্রযুক্তি আছে এর মধ্যে সবচেয়ে সহজ কোনটাতে সবচেয়ে খরচ কম লাগবে এবং ঝামেলাটা কম হবে, সেই পরামর্শগুলো দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা আমাদের ক্ষুদ্র অবস্থান থেকে কিন্তু শত শত মানুষ বলবো না, হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি। পাশাপাশি অনেক মানুষ নিজের স্বপ্ন দেখতে শিখেছে, আরও 10 জন মানুষকে স্বপ্ন দেখা শিখাচ্ছে, এবং নতুন বাংলাদেশ করার জন্য সবাই মিলে একসাথে কাজ করছে। একেবারেই তাই, এবং আমরাও আসলে প্রত্যাশা করি এভাবেই আমাদের বাংলাদেশের কৃষি এগিয়ে যাবে, কৃষকেরা এগিয়ে যাবে এবং কৃষি উদ্যোক্তারা এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি নারী, আমি সব পারি, এরকম একটি প্রবাদ কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। এই কথাটি যে একদম মিথ্যা না সেটাই কিন্তু প্রমাণ করে দিয়েছেন আমাদের রেশমা আপা। প্রথমে শুরু করেছিলেন একটা ছোটোখাটো উদ্যোক্তা হিসেবে, আর আজকে তিনি কিন্তু শত শত উদ্যোক্তা নিজেই তৈরি করছেন। আমরা আশা করছি যারা নতুন শুরু করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যে আমি কিভাবে করে শুরু করব, বিশেষত যারা নারী এবং বাড়িতে বসেই কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই পর্বটি অনুপ্রেরণামূলক হতে পারে। আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।